স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে এসব জানান তিনি। পরে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। সংখ্যালঘু বিষয়ক ফোরামে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সংখ্যালঘুদের অধিকার হরণের অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে, আর তাতে উস্কানি দিচ্ছে ভারতীয় মিডিয়া। শুক্রবার বিকেলে রাজধানীতে ছাত্র পরিষদের কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন। বাংলাদেশের মানুষ ধর্মের নামে হত্যাকাণ্ড দেখতে চায় না উল্লেখ করে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। এসব প্রাণের টানে আত্মার বন্ধনে, এমন প্রতিপাদ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয়, সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মির্জা ফখরুলের দাবি, বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টের লোকজন নতুন নতুন ষড়যন্ত্র করছে, আর তাতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। মহাসচিব আরও বলেন, কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরাই। কি হচ্ছে করা হচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টাকে অবমাননায় নিন্দা জানানো হয়েছে। শুক্রবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমন পরিস্থিতিতে দূতাবাসে কর্মরতদের মাঝে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভবিষ্যতে সহিংস ঘটনা ঠেকাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করে বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা। সেখানে জোর করে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একজন আহত হন। বাংলাদেশে সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে এবং এটাকে গণমাধ্যমের বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচারের আশা করে রণধীর জয়সওয়াল বলেন, উগ্র বক্তব্য, সহিংসতা ও উস্কানিতে ভারত উদ্বিগ্ন। এটাকে শুধু গণমাধ্যমের বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রণধীর জয়সওয়াল। India has consistently and strongly raised সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে ভারতের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রয়েছে, সেটি তারা পালন করবে। আমরা আশা করি চিন্ময়ের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, সেটি ন্যায় বিচারের ভিত্তিতেই হবে।
অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করা ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে আগ্রাসন বিরোধী ছাত্র জনতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ নিয়ে নানা স্লোগান দেন তারা। পরে প্রতিবেশী দেশের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে ৮ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। ইসকনকে নিষিদ্ধ করা, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তার ন্যায্য হিস্সা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। পরে একটি মিছিল বের করে আগ্রাসন বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় সেটি। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ৮ দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল। এক্ষেত্রে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা এই ক্ষেত্রে কঠোর ভূমিকা গ্রহণ করবেন। ইসকন নিষিদ্ধে সরকার গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। রাজধানী বাইরে চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এই বিক্ষোভে ডাক দেয় হেফাজত ইসলাম। এজন্য শুক্রবার সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। জুম্মার নামাজের পর মসজিদের উত্তর গেটে জড়ো হন মুসল্লিরা। এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে। এর পেছনে সক্রিয় ভূমিকায় রয়েছে ইসকন। সৌদি আরব ও চীনের মতো এদেশেও ইসকন নিষিদ্ধের দাবি জানান তিনি। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। রাজধানীর মতো চট্টগ্রামেও বিক্ষোভ করে হেফাজত ইসলাম। সেখানে সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তাদের কর্মসূচিতে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। সরকার অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা না করলে বাংলার মুসলিম জনতা এই ইসকনকে নিষিদ্ধ করবে। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতের হস্তক্ষেপের জন্য এই হত্যাকাণ্ডটি লাগানো হয়েছে। একই দাবিতে রাজশাহী জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ওলামা ও তাওহীদি জনতা। এছাড়া লক্ষ্মীপুরের মার্কাজ মসজিদ ও চকবাজার জামি মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। আমরা ইসকন যে কাজ করেছে তার জন্য তার নিষিদ্ধের দাবি জানাচ্ছি সারা বাংলাদেশে। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঝালকাঠি, নাটোর, পিরোজপুর সহ কয়েক জেলায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে গুজব নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন ধর্ম উপদেষ্টা খালেদ হোসাইন। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ায় সাইফুলের কবর জিয়ারত শেষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে দেশি বিদেশি তৎপরতার কথা সামনে এনে ধর্ম উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সৌহার্দ্য রক্ষায় সজাগ থাকতে হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন। পরে সাইফুলের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেন তারা। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের কর্মীরাই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে, এ মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রামের সিআরবির শিরিষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। জুনায়েদ সাকি অভিযোগ করেন, পালিয়ে ভারতে চলে গেলেও দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জুনায়েদ সাকি। পাশাপাশি স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে বলেও সতর্ক করেন তিনি। বলেছেন না শেখ হাসিনা, এই শেখ হাসিনা
আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই। এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, হত্যা, খুন, গুম করেছে, তাদের বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের জনগণের মধ্যে ফাটল ধরাতে চাইছে। সব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুর রহমান। পথসভা শেষে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তার লক্ষ্যে কনসার্টের আয়োজন করবে স্পিরিট অব জুলাই চ্যারিটি। এতে অংশ নিতে ঢাকায় আসবেন প্রখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের সঠিক ব্যবস্থাপনার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কাজ করবে স্পিরিট অব জুলাই। রাজধানীর আর্মি স্টেডিয়ামে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। রাহাত ফতে আলী খান ছাড়াও সেখানে গান গাইবে আউটসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ সহ বিভিন্ন ব্যান্ড। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে ক্ষমা করেছে সেদেশের সরকার। এরই মধ্যে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারওয়ার আলম। শুক্রবার দুপুরে তিনি জানান, এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই। এর আগে 2 ধাপে 113 জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক হওয়া মোট 188 জন প্রবাসী মুক্তি পেলেন। তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতেই আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিল আমিরাত সরকার। আওয়ামী লীগ আমলেও প্রথম আলো, ডেইলি স্টার হামলার শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হলেও এই 2 গণমাধ্যমে আক্রমণ থামেনি। রাজধানী কারওয়ান বাজারে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। তাদের দাবি, যারা গণতন্ত্র চায় না তারাই গণমাধ্যম বিরোধী। শুক্রবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সুস্থ নাগরিক সমাজ নামে একটি সংগঠন। বক্তারা আরও বলেন, সচেতন মানুষ পত্রিকা দুটির পাশে না দাঁড়ালে অন্য গণমাধ্যমও আক্রান্ত হবে। মব জাস্টিসের পেছনে ইন্ধনকে অমানবিক কাজ বলে মন্তব্য করেন তারা। এছাড়া আন্দোলনের নামে এমন কর্মকাণ্ডে যারা যোগ দিচ্ছেন তাদের ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদি সত্য সংবাদ প্রকাশিত হয় তবে সেটা কারো না কারো বিপক্ষে যাবে, সেটা আমার বিপক্ষেও যেতে পারে। তাই বলে তো আমি সেই পত্রিকা ধ্বংস করে দিতে পারি না। 5ই আগস্ট যখন ঘটে আমরা তো ভেবেছি, আমরা বিশ্বাস করেছি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা নিশ্চিত হয়েছে, কিন্তু আমরা দেখলাম মত ততটুকু প্রকাশ করা যাবে যতটুকু আপনার পক্ষে থাকবে। রংপুর শহরে একটি মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিক্ষক সহ গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় শিশু মোহাম্মদ সিয়াম। শুক্রবার রাত 9টার দিকে জান্নাতবাগ মাদ্রাসায় 3য় তলার একটি কক্ষে মেলে তার মরদেহ। ময়না তদন্তের জন্য সেটি মর্গে পাঠিয়েছে পুলিশ। পরে শিশুটির বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় শিক্ষক আব্দুর রহমান ও মোখলেস মিয়া নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়ামের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া একসঙ্গে 3 ভাইরাসের আক্রমণের মুখে বাংলাদেশ। 3টি ভাইরাসই ছড়ায় এডিস মশার মাধ্যমে। আইইডিসি জানিয়েছে, এবার 10 জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। এডিস মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের।
দেশে প্রতিদিন হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়, মারা যায় ৮ থেকে ১০ জন। এর সঙ্গে এবার যুক্ত হল জিকা ভাইরাস। এবছর ১০ জনের শরীরে শনাক্ত হয়েছে। জিকা ডেঙ্গুর মতো মারাত্মক না হলেও অন্তঃসত্ত্বা নারীর জন্য বিপদের কারণ। বিকলাঙ্গ হতে পারে সন্তান। ২০১৫ সালে একজনের শরীরে প্রথম শনাক্ত হয় জিকা। জিকা যদি প্রেগনেন্ট ওমেনকে আক্রান্ত করে, তাহলে উনি যদি ওনার যে বাচ্চাটা থাকবে মায়ের পেটে, সেই বাচ্চাটার আপনার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেকে আপনার মাইক্রোসেফালি বলে, যেটাকে মাথাটা ছোট হওয়া, তার মানে তার ব্রেন ডেভেলপটা ঠিকমতো হবে না। এবং এছাড়াও আরও বেশ কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে, এমন মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চা হয়তো জন্মই নিল না, মারা গেল। সিমটম অনুযায়ী আমরা ডেঙ্গির ক্ষেত্রেও যা হয়, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও যা হয়, ব্যথা হলে ব্যথার জন্য ওষুধ দিতে হবে, জ্বর হলে জ্বর কমানোর জন্য ওষুধ দিতে হবে। জিকার ক্ষেত্রেও অনেকটা তাই। এবার প্রায় ৫০ জন রোগীর চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম ধরা পড়ে ২০০৮ সালে। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া তিনটি ভাইরাসের প্রায় একই ধরনের লক্ষণ, ছড়ায় এডিস মশার মাধ্যমে। এবার ডেঙ্গু ও জিকা দুই ভাইরাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। চিকুনগুনিয়া, জিকা এবং ডেঙ্গু একসাথে। অন্য কোনো বছর আমরা একসাথে তিনটা পাইনি। প্রতি বছরই ডেঙ্গু কেসও বাড়ছে এবং ডেঙ্গুর ধরনও বাড়ছে, মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। কাজে এর থেকে আমাদের কোনো আমরা সরে আসতে পারবো না। এবং একটা ডেঙ্গিকে যদি মাথায় রেখে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে চিকুনগুনিয়া এবং জিকা সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। আইইডিসিআর জানিয়েছে, জিকা ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তেমন জটিলতা দেখা যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে শীতের আমেজ কেমন পাওয়া যাচ্ছে? তাপমাত্রা আজকে কেমন দেখছেন সেখানে? জি, শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীত আগেভাগেই নামে এবং এই পঞ্চগড়েই কিন্তু বছর জুড়ে শীত মৌসুম জুড়ে অধিকাংশ সময় কিন্তু এখানেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। তো আমরা আসলে দেখছি গত 3 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ রাতের গড় তাপমাত্রা যেটা বলছি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 12, 11, 12, 13 এর মধ্যেই। আমরা আজকে সকাল 6টায় অর্থাৎ প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে কিন্তু সকাল 9টায়। তো 6টায় প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এটি আসলে অনেক ঠান্ডা। রাতে আমরা দেখি যে প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা শুরু হয়ে যায় এবং রাতভর বৃষ্টির মতো কুয়াশা পরে আমরা দেখি সূর্য উঠলেই কিন্তু কুয়াশা কেটে যায়। দিনের বেলা আসলে দিনের তাপমাত্রাটা বেশির কারণেই শীত সেভাবে অনুভূত হচ্ছে না, কিন্তু ভোর পর্যন্ত ঘন কুয়াশা এবং কনকনে শীত থাকে। এই সময়ে যারা আসলে সকালে কাজে যোগ দেয়, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, কৃষি শ্রমিক যারা সকাল বেলায় বের হয় রিক্সা ভ্যান নিয়ে, তাদের আসলে সীমাহীন দুর্ভোগ। আর আমরা দেখছি যে এই রাতে কনকনে শীত এবং দিনে গরম, দিনের তাপমাত্রা 29, 28, 29, 30 এর মধ্যেই থাকছে। তো দিনের গরমের কারণে কিন্তু শীত এবং গরম, এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি প্রতি বছরের মতো এবারও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার যে 5 উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে আমরা খবর নিয়েছি যে শিশু এবং বয়স্ক যারা রয়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া এমন অসংখ্য রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। এবারও আমরা দেখছি যে হাসপাতালগুলোতে কিন্তু স্থান সংকুলন হচ্ছে না এবং সে কারণেই অনেকেই তাদের রোগীর স্বজনরা তাদের শিশুদের নিয়ে কিন্তু হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছে। তো আমি পঞ্চগড়ের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মনোয়ার হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে প্রতি বছরই কিন্তু এই সময়ে এই রোগ দেখা যায়। বিশেষ করে যারা শিশু তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় আসলে সন্ধ্যার পরে বাইরে নিয়ে যাওয়া যাবে না। বয়স্ক যারা রয়েছেন বাসি খাবার খাওয়ার কোনো সুযোগ নেই এবং তরল খাবার খেতে হবে। তো আমরা দেখি যে এই শীতের কারণেই যারা সকালেই কাজে যোগ দেয় তাদের
প্রতি বছরের মতো এখনও দুর্ভোগ। যারা কৃষি শ্রমিকরা আছে তাদের কিন্তু আসলে কাক ডাকা ভরেই কিন্তু খেতে নামতে হয়, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এছাড়া দিনের বেলায় তাপমাত্রা যেহেতু বেশি, দিনের তাপমাত্রা, সে কারণে দিনে কাজকর্ম করতে কিন্তু সাধারণ যারা শ্রমজীবী মানুষ আছে তাদের এখনই তেমন একটা আমরা দুর্ভোগ দেখছি না। এই ছিল উত্তরের জেলা পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীতের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম। খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি ও ডাকাতির পাশাপাশি আধিপত্য নিয়ে ঘটছে খুনের মতো ঘটনা। বিশিষ্টজনরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কমায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে জড়াচ্ছে অপরাধে। তবে পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন তারা। গত 21 নভেম্বর খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে 8 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। 28 অক্টোবর দৌলতপুরে বোমা ফাটিয়ে ডাকাতি হয় দত্ত জুয়েলার্স। শুধু ডাকাতি বা ছিনতাই নয়, প্রকাশ্যে দেখা গেছে সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে মহড়া এবং আধিপত্য নিয়ে খুনের ঘটনাও। এসব ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ প্রশাসন যদি তৎপর না হয় তাহলে এ ধরনের এই সন্ত্রাসী যে গ্রুপগুলো তারা কিন্তু আবার শহরে তাদের মাথা ছেড়া দিয়ে উঠবে। এগুলো আসলে নিন্দনীয় অপরাধ। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে একটি শহর হোক। বিশিষ্ট নাগরিকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। থানায় এখনো কিন্তু জনবল অনেক কম আছে এবং দ্বিতীয় কথা, পুলিশের মধ্যে এখন অনেক সংশয় আছে, যে কারণে তারা কিন্তু যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাতে কাজ করা উচিত খুলনার পুলিশরা সেইভাবে কাজ করতে পারছে না। পুলিশের দাবি, পলাতক ও চিহ্নিত সন্ত্রাসীরা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার টাকা পয়সা ভাগাভাগি বা মাদকের যে প্রভাব, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আমরা ব্লক রেডের মতো উদ্যোগ নিয়েছি। এপিবিএনের সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সাথে কেএমপি যৌথ উদ্যোগে বেশ কিছু ব্লক রেড আমরা করেছি। গত 3.5 মাসে খুলনা নগরীতে 7টি হত্যাকাণ্ড ও 2টি ডাকাতি হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটেছে অন্তত 10টি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। দিনাজপুরের বড়পুকুরিয়ার খনিতে কয়লার স্তূপ জমে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে চাহিদা কমে যাওয়ায় এবং উত্তোলিত কয়লা মজুতের জায়গা না থাকায় এই অবস্থা। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপ জমে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। মাত্র একটি ইউনিট চালু থাকায় কয়লার প্রয়োজনীয়তা কমে গেছে উল্লেখ করে তাপবিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, গ্রীষ্মের আগে তাদের কয়লা গ্রহণের পরিমাণ বাড়ানো সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2019 সাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লার একমাত্র গ্রাহক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটে প্রতিদিন কয়লার চাহিদা 4500 মেট্রিক টন। কিন্তু 2020 সাল থেকে বন্ধ রয়েছে 2 নম্বর ইউনিট। এছাড়া গত সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে 1 নম্বর ইউনিটটিও বন্ধ। বর্তমানে মাত্র একটি ইউনিটে কয়লার চাহিদা 2200 মেট্রিক টন। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপের উচ্চতা 5 মিটারের বেশি হলেই বিষাক্ত গ্যাস জমে আগুন ধরার আশঙ্কা থাকে। সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 15 মিটারের বেশি। তাই নিয়মিত পানি দিয়ে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চলছে। অতিরিক্ত কয়লা পৃথিবী দ্রুত অপসারণ করলে আমাদের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি কয়লার নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের পক্ষ থেকে কয়লাতে যেন স্পন্টেনিয়াস কম্বাশন না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পানি স্প্রে করা সহ। কয়লা অপসারণে বিদ্যুৎ কেন্দ্রকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো তারা বলছে, 2টি ইউনিট বন্ধ থাকায় কমে গেছে চাহিদা। কিন্তু শীতকাল, ডিমান্ডও একটু কম আছে, মেশিনেরও একটু ত্রুটি আছে, আর ওরা আবার কয়লা উত্তোলন করতেছে আমাদের যে টার্গেট দিয়েছিল তার চেয়ে বেশি, দ্বিগুণ পরিমাণ করতেছে। এটা স্টক হলে অসুবিধা নাই, আগামী গরম যে সিজন আছে, গরম সিজন আমরা কয়লা ব্যবহার করতে পারবো। আগামী ফেব্রুয়ারিতে নতুন কূপ থেকে কয়লা উত্তোলনের কথা রয়েছে, যেখানে মজুদ প্রায় 3,60,000 মেট্রিক টন। তাই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট চালুর পাশাপাশি মাতারবাড়ি সহ অন্যান্য কেন্দ্রেও কয়লা বিক্রির দাবি খনি কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজাল হয়ে পরিণত হয়েছে।
এর প্রভাবে রোববার পর্যন্ত চট্টগ্রাম ও খুলনা বিভাগ সহ দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় দেশের 4 বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার বঙ্গোপসাগরে তৈরি হয় লঘুচাপ, পরে সেটি সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ দশা পেরিয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে শুক্রবার ভোর 6টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে 1535 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। শনিবার সকালে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপটি। এরপর সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। 2 দিন ধরে যে তাপমাত্রা যে একটা কমার ছিল সেটা এটা থমকে গেছে। তাপমাত্রাটা 2 দিন কমবে না ওইভাবে, রাতের তাপমাত্রাটা কিছুটা বাড়বে, অর্থাৎ দিনের তাপমাত্রাটা কিছু কমতে পারে। তবে যখন এই গভীর নিম্নচাপটা পুরোপুরি উপকূল অতিক্রম করে যাবে, যাওয়ার পরে কিন্তু আপনার তাপমাত্রাটা কমবে এবং সারা দেশে তাপমাত্রাটা কমবে এবং শীতের প্রকোপটা সে সময় বাড়বে। ডিসেম্বর একাধিক শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। শৈত্যপ্রবাহ যেহেতু আমাদের নভেম্বর মাস শেষে ডিসেম্বর জানুয়ারি এই সময় তো শীতের তীব্রতাটা বাড়বে এবং সেক্ষেত্রে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে এবং এটা থাকবে। সবকিছু বিবেচনা করে অ্যানালাইসিস করার পর হয়তো আমরা বলতে পারি শৈত্যপ্রবাহটা ডিসেম্বর মাসে কয়টা শৈত্যপ্রবাহ হবে এবং এটা কি অবস্থা কবে থেকে শুরু হবে, এই জিনিসটা আমরা রবিবারে হয়তো এটা ভালোভাবে বোঝা যাবে। তবে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসবে। এদিকে আগামী 2 দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও কমতে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 11.3 ডিগ্রি সেলসিয়াস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুরে প্রায় 30টি বাড়ি বিলীন হয়ে গেছে, আর ঝুঁকিতে আছে কয়েক হাজার পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে 13 কিলোমিটার এলাকা রক্ষায় একটি প্রস্তাব আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটা পাশ হওয়ার অপেক্ষা করছেন কর্মকর্তারা। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই ভাঙন শুরু হয় ডাকাতিয়া নদীতে। এখন সেটা বাড়ছে। সদর উপজেলার মৈশাদী, বাগাদী, রঘুনাথপুর সহ 13টি এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এসব এলাকায় বেশ কিছু ঘর এরই মধ্যে বিলীন হয়ে গেছে। দুশ্চিন্তায় আছে কয়েক হাজার পরিবার। ভাঙন ঠেকাতে উদ্যোগের দাবিতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে। প্রাথমিকভাবে কয়েক হাজার জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। খুবই অসুবিধা আছে এবং কি 20-30টা ঘরের মতন ভেঙে বিলীন হয়ে গেছে। জেলা প্রশাসকের কাছে এবং চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে আমরা স্মারকলিপি এবং আবেদন জমা দিয়েছি। তারা 2বার এসে এখানে মেপে গিয়েছে। ভাঙন ঠেকাতে আগেই একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দিয়ে রেখেছে চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ড। সেখানে 3.5 কিলোমিটার এলাকা রক্ষায় 172 কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা করা হয়েছে। সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা করছেন কর্মকর্তারা। আমরা ইতিপূর্বে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করেছি। সমীক্ষার আলোকে কুমিল্লা এবং চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদী পুনর্খনন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছি। এই প্রকল্প অনুমোদন হলে এবং এই কাজসমূহ বাস্তবায়ন করলে চাঁদপুর জেলার শহরাঞ্চলের ভেতরে যে সমস্ত স্থানে নদী ভাঙনের প্রবণতা রয়েছে সেই সমস্ত এলাকার নদী ভাঙন আশা করতেছি রোধ হবে। নদী তীরবর্তী এলাকায় বাড়িঘর ছাড়াও ভাঙনের ঝুঁকিতে আছে স্কুল, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল নগরীতে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান চালানোয় যানজট তৈরি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। অভিযানের পর ফের সড়কের দখল নিচ্ছেন ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন উচ্ছেদ কমিটি গঠন করলে দখলমুক্ত হয়নি ফুটপাত ও সড়ক। বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন ফজলুল হক এভিনিউ 2 পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। শুধু এই সড়ক নয়, গির্জা মহল্লা, চকবাজার সহ 30টি ওয়ার্ডের ব্যস্ততম প্রায় সব মহল্লার দৃশ্য একই। স্থানীয়দের অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলদারিত্বে ফুটপাত ছেড়ে সড়কের মাঝ দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে দেখা দিচ্ছে যানজট। যানবাহনগুলো প্লাস আপনার যে দোকানপাটগুলো অবৈধ করছে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসায়িক সুযোগ দিলে তাহলে এই যানজটও কম হবে এবং এই দোকানপাটের
ভিড়ে মানুষের এই দুর্গতিটা আর হবে না। মানুষ চলাচলের জন্য যে রাস্তার যে সাইড ফুটটা এটা যেন সবার জন্য উন্মুক্ত থাকুক। সড়ক দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। যারা দখল করে আছে তাদেরকে প্রতিনিয়ত থানা পুলিশ, ফাঁড়ি পুলিশের সহায়তায় আমরা ট্রাফিক পুলিশ আমি নিজে থেকে আমরা উচ্ছেদ করছি, তারা আবার চলে আসতেছে। কিছু কিছু এলাকায় একদম এই ব্যাপারে জিরো টলারেন্স। আমরা বিশেষ করে সদর রোডে কোনো হকার অ্যালাউ করছি না আমরা, কিন্তু শহরকে যানজট মুক্ত করার জন্য আমরা পুরা এরিয়া যদি এটা করতে পারতাম তাহলে ভালো হতো। দখলদারদের উচ্ছেদে মৌখিকভাবে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, গঠন করেছে উচ্ছেদ কমিটি। তবে দখলমুক্ত হয়নি ফুটপাত ও সড়ক। শহরের যত অবৈধ দখলদার আছে সকলকেই আমরা সিটি কর্পোরেশন থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরবর্তীতে আইনগতভাবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এদিকে ব্যবসায়ীদের পাশাপাশি সড়কের একাংশের দখলে নিয়েছে অটোরিকশা ও সিএনজি চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতায় তা বাধাগ্রস্ত হচ্ছে। আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও। ফলে বৈশ্বিক সূচকে বাজার মূলধনের দিক থেকে পিছিয়ে যাচ্ছে দেশের শেয়ার বাজার। বিশ্লেষকেরা বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে পুঁজিবাজারে বাড়বে না বিনিয়োগ। পুঁজিবাজার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেও নানা অনিয়ম, অদক্ষতায় সংকুচিত হয়েছে দেশের পুঁজিবাজার। দেশের পুঁজিবাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত ৮%-এর নিচে। পাশের দেশ ভারতে এই হার ১২০%। পরিসংখ্যান বলছে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৫ ধাপ নেমে দেশের পুঁজিবাজার অবস্থান করছে ৪২তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বে প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ষষ্ঠ স্থানে থাকা ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন $৫.৬২ ট্রিলিয়ন। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন $৬.৫ লাখ কোটি টাকার ঘরে। দেশে ঠিকমতো স্থিতিশীলতা বজায় থাকে তাহলে হয়তো ২-৪ বছরের মধ্যে বাংলাদেশের ওইরকম একটা পর্যায়ে বুঝবে যখন বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ হবে। শেয়ার বাজার থেকে যারা পুঁজি সংগ্রহ এবং যোগান দেন তাদের আগ্রহ কমায় আকার বাড়েনি বাজারের। এজন্য সার্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। বিদেশি পুঁজি হোক আর দেশি পুঁজি হোক, তারা কেন বিনিয়োগ করতে চাইবেন, এর লোকজনের পিছনে দৌড়াতে চাইবে। সুতরাং মূল কথা বাংলাদেশের উন্নয়নের সুশাসন হলেই বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে মুদ্রাবাজার, পুঁজিবাজার উভয় উপকৃত হবে। চরম তারল্য সংকটে গত ১৫ বছরে দেশের পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনে ব্যাপক পতন হয়েছে, যা দূর করতে কাজ করছে গঠিত টাস্কফোর্স। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে সাফার করছে, তাদেরকে যত দ্রুত আমরা একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য। কিন্তু আমাদের পুঁজিবাজারে এই মুহূর্তে বড় সংকটটা কিন্তু আস্থা, তারল্যটা তো আছেই। পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ সুগম হবে না বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন, তবে শুল্ক কমায় দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। এদিকে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। সয়াবিন তেলের সংকট কাটাতে সপ্তাহ দুয়েক আগে আমদানিতে শুল্ক 10% থেকে 5% করা হয়। তবে শুল্ক ছাড়ের এমন উদ্যোগেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। খোলা সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৬৮ টাকায়, আর ১ লিটার সয়াবিনের বোতল বিক্রি হচ্ছে ১৬৭ টাকায়। তবে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না ১ ও ২ লিটারের বোতল। এর জন্য খুচরা বিক্রেতারা দুষছেন ডিলার ও কোম্পানিকে। তারা আমাদেরকে যে কোনো সপ্তাহের সংকট দেখাচ্ছে। হাফ লিটার হইতে ১ লিটার তেল দিচ্ছে না, হাফ লিটার তেল দিচ্ছে না, ৫ লিটার দিচ্ছে না, ২ লিটার তেল দিচ্ছে না, সবগুলো সীমিত। আমার দড়ি লাগবে ৫ কার্টন দিচ্ছে আমাকে ১ কার্টন। যারা তেলটা কিনে একই সমস্যা, এরা কি কারণে তেলটা দিতে হচ্ছে না আমাদের। এদিকে আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত নতুন আলু বাজারে ওঠা শুরু করলেই কমে আসবে দাম। নতুন আলু বাংলাদেশটা এখনো উঠি নাই, ইন্ডিয়ানটা আইছে বাজারে ৯০ টাকা খুচরা বেচতেছি, আর দেশি পুরানটা ৮০ টাকা বেচতেছি। নতুন আলু ২০-২৫ দিনের ভিতরে চলে আসবে দেশি আলুটা, এটা তো ইন্ডিয়ান আলু। আর আলু যখন ওঠে তখন একটু দাম বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে আলুর দাম কমে। সরকার
কর কমাইলেই বাজারে তার প্রভাব পড়বে এটা আমি মনে করি না। তার কারণ বাজার এই কর যে কমাইলো সেটার মনিটরিং থাকতে হবে। প্রায় 3 মাস পর চালের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে প্রায় সব ধরনের চালের কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। মোটা চালের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 53 টাকায়, আর 3 টাকা কমে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।